হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আজকে তোমরা শুনবে মোস্টলি তিনটি ঘটনা। প্রথমটা হুগলির দিল্লি রোডকে নিয়ে, যেটা খুব পপুলার একটা রোড। দ্বিতীয়টা একজনের মারা যাওয়ার পর ঘটনাটা ঘটেছিল, তার ইচ্ছে পূরণ না হওয়ার জন্য। এবং তৃতীয়টা একটা ডায়েরিকে নিয়ে। একটা ডায়েরি একটা পুরনো বাড়ি থেকে আনার পর এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা শুনলে তোমাদের হৃদয় কাঁপবে। তিনটি ঘটনায় দারুণ হতে চলেছে। তো আর একদম দেরি করব না, তোমরা হেডফোনটা গুজে নাও। লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি করেই দিয়েছো। সিট বেল্ট বেঁধে নিয়েছো। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো অমিত, আশা করি তুমি এবং ভৌতিক কথা পরিবারের সবাই অনেক ভালো আছে। আমার নাম তুমি জানো, কিন্তু কিছু ব্যক্তিগত কারণে এই ঘটনায় আমি নিজের নাম প্রকাশ করতে পারছি না। যাই হোক, এবার ঘটনায় আসি। এটা আমার একজন কাছের বন্ধু সৈনকের জীবনে ঘটে যাওয়া ঘটনা। ঘটনা বলবো নাকি দুর্ঘটনা, সেটা বিচারের প্রশ্ন তোমাদের জন্য রাখলাম। কারণ এর কবলে পড়ে সৈনকের প্রাণ সংশয় পর্যন্ত হয়েছিল। প্রথমে সৈনকের কয়েকটা ব্যাপার বলা দরকার। তার মেইন হবি ছুটির দিনে মোটর বাইক নিয়ে লং রাইড, ফটোগ্রাফি এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে সে খুব ইন্টারেস্টেড। এই প্যারানর্মাল থিওরিটা ওকে অনেক বেশি ভাবায়, যার সত্যতা প্রমাণের চক্করে সে ঘুরে বেরিয়েছে নানান শ্মশান, কবরস্থান। শুধু তাই নয়, কোথাও থেকে কোনো হন্টেড প্লেসের খবর পেলেই কখনো দুই একজন বন্ধুকে সাথে নিয়ে, আবার কখনো একাই চলে যেত সেই সব জায়গা এক্সপ্লোর করতে। সৈনক যেমন এ যুগের ছেলে মেয়েদের মতো মডার্ন, অন্যদিকে সে খুব ধার্মিকও। ঘটনার সূত্রপাত এক কালী পুজোর রাতে, মাঝরাতে শ্মশানে ঘুরতে গিয়ে। বাকি ঘটনাটা আমি সৈনকের জবানিতে বলছি। সময়টা ছিল লকডাউনের পরে, যখন পরিস্থিতিটা কিছুটা কন্ট্রোলে এসেছে। আনলক ফেসের সময়। অনেকদিন পরে একটা বন্ধুর সাথে বেরিয়েছিলাম কালী পুজোর রাতে ঠাকুর দেখতে। হঠাৎ বন্ধু বলল, সৈনক চল আজকে শ্মশানে যাওয়া যাক। এখানে বলে রাখি, হুগলিতে কয়েকটা জায়গা আছে যেগুলো হন্টেড বলে কুখ্যাত। এই শ্মশানটা তার মধ্যে একটা। নাম মেনশন করলাম না, কারণ শ্রোতাদের মধ্যে অযথা ভীতি সঞ্চার করা আমার উদ্দেশ্য নয়। বন্ধুর কথায় সায় দিয়ে দিলাম। ঠিক আছে চল। রাস্তার দোকান থেকে কিছু খাবার কিনে নেব। কথা মতো আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে মোমো, চিকেন পকোড়া আর কাবাব কিনে নিই। এরপর আমরা সেগুলো খেতে খেতে হাঁটতে থাকি। কখন শ্মশানে এসে পড়েছি খেয়ালও হয়নি। যাই হোক, আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে খালি প্যাকেটগুলো একটা ফাঁকা জায়গায় ফেলে দিই। আমার বন্ধু বলল, এই তুই এখানে একটু দাঁড়া, আমি ওই দিক থেকে টয়লেট সেরে আসছি। আমি ওকে সিগারেট দিতে গেলেও ও বলে যে এসে নিচ্ছে। আমি তখন একাই একটা সিগারেট ধরিয়ে একটা রকের ওপর বসে পড়লাম আর চারিদিকে দৃষ্টি ঘুরিয়ে দেখছিলাম। অমাবস্যার রাত, নিকষ কালো অন্ধকার চারিদিকে। দু একটা কুকুর বেড়াল ছাড়া আর কিছুই চোখে পড়ল না। এভাবে কতক্ষণ কাটলো জানি না। সিগারেটটা অনেকক্ষণ শেষ। চুপচাপ বসে আছি। এমন সময় বেড়ালের অস্বাভাবিক চিৎকারে সম্বিত ফিরল আমার। খেয়াল হলো, এ কি, ও তো এখনো আসেনি। স্মার্ট ওয়াচটা অন করে দেখলাম 20 মিনিট কেটে গেছে। কারোর টয়লেটে যেতে এতটা সময় তো লাগতে পারে না। উঠে পড়লাম। সুহৃদর নাম ধরে ডাকতে ডাকতে ও যেদিকে গেছে সেদিকে পা চালালাম। রাস্তা থেকে বেশ খানিকটা দূরেই শ্মশানটা, তেমনি নিস্তব্ধ। আর একটু এগোতেই দেখতে পেলাম ওকে। ও যেন একটা পাথরের মূর্তির মতো আমার দিকে পেছন করে দাঁড়িয়ে আছে। আমি ডাকলাম, এই এই সুহৃদ, কিরে, সামান্য টয়লেট করতে যেতে কত সময় লাগে তোর? চল চল এখান থেকে, এখানে থাকার দরকার নেই। কিন্তু বন্ধুটা কোনো উত্তর দিল না। আমি ওর আরও কাছে গিয়ে আরেকটু গলা চড়িয়ে ডাকলাম ওকে। আবারও কোনো সাড়া নেই। এবার একদম কাছে গিয়ে ওর কাঁধে একটা ট্যাপ করতেই ও ঘুরে দাঁড়ালো। আর রূপ দেখে আমার রক্ত যেন
হিম হয়ে গেল। হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। শান্ত স্বভাবের ছেলে সুহৃদর মুখে নির্দয় হিংস্র হাসি, চোখে মুখে উন্মুক্ত ভাব, চোখ দুটো রক্তের মতো লাল। সে ঘুরে দাঁড়িয়ে আমার গলা চেপে ধরল। কি প্রচণ্ড শক্ত তার হাতের বন্ধন। সে এক অদ্ভুত গলায় বলল, কিরে, আমাকে না দিয়ে খেয়ে নিলি? দে দে, আমার খাবার দে। আমার আবার জায়গায় নোংরা করছিস? ছাড়বো না, ছাড়বো না তোদের। আমি হতবুদ্ধি হয়ে যাই কিছু সময়ের জন্য। তারপর জোরে জোরে ঠাকুরের নাম করতে থাকি। একটু পরে আমার গলা ছেড়ে মাটিতে লুটিয়ে পড়ে সুহৃদ। অজ্ঞান হয়ে যায় সে। আমি কোনো মতে ওকে ধরে নিয়ে রাস্তায় এসে উঠি। একটা দোকান থেকে জল এনে ওর চোখে মুখে ছিটিয়ে দিতেই কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসে ওর। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল তোর? সুহৃদ বলল, আমি টয়লেট সেরে আসতেই যাচ্ছিলাম, তখন আমার চারপাশে জমাট অন্ধকারের মতো অনুভব করলাম। ক্রমশ সেটা একটা অবয়বে পরিণত হয়ে আমার আরও কাছে এগোতে থাকলো। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। এরপর আর কোনো কথা না বাড়িয়ে আমরা বাড়ির দিকে এগোতে লাগলাম। তখনের মতো আর কিচ্ছু ঘটেনি, কিন্তু রাতে ঘুমের মধ্যে আমি খুব ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করলাম। মূলত একটা ছায়া মূর্তির মতো অবয়ব আমার শরীরের ওপর চেপে বসেছে। ভয়ে যেন আমার গলা দিয়ে কোনো শব্দ বার হচ্ছে না। হালকা শীতের মধ্যেও দর দর করে ঘামছি। তারপর হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম কিনা জানি না। পরের দিন ঘুম ভাঙলে আমি আমার মাকে ঘটনাটা জানাই। মা সব শুনে খুব বকাবকি করে শ্মশানে যাওয়া নিয়ে। তারপর পাড়ার মা কালীর মন্দিরের আশীর্বাদী ফুল এনে দেয় আমাকে, আর বলে, কখনো আর এইসব জায়গায় ছেলে খেলা করতে যাবি না। অমিত, ঘটনাটা এখানেই শেষ হলে খুব ভালো হতো, কিন্তু সৈনকের সাথে আরও খারাপ কিছু হওয়ার বাকি ছিল। শুরুতেই বলেছি ও প্রায়ই বাইক নিয়ে ঘুরতে যায়। তো এই কালী পুজোর রাতের ঘটনার প্রায় 1 মাস পর এক শনিবার রাতে সৈনক বাড়ির থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে এক বন্ধুর জন্মদিনে নিমন্ত্রণ খেতে গিয়েছিল বাইক নিয়েই। এবার ছেলেদের পার্টি তো বোঝোই, হার্ড ড্রিঙ্কও ছিল তার মধ্যে। খাওয়া দাওয়া পার্টি শেষ করে সৈনক যখন বন্ধুর বাড়ি থেকে বেরোলো, তখন রাত প্রায় 11:30। বাইরে প্রচণ্ড ঠান্ডা আর হালকা নেশা চড়ে গেছে, তাই মিডিয়াম স্পিডে বাইক চালাচ্ছিল। আমাদের হুগলিতে দিল্লি রোড বলে একটা হাইওয়ে আছে, সেটা অ্যাক্সিডেন্ট প্রোন জোন বললেও ভুল হবে না। আর ওখানে অনেক রোড অ্যাক্সিডেন্ট হিট অ্যান্ড রান কেস হয়ে থাকে। সেদিন ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সে। অনেকটা রাস্তা বাইক চালিয়ে আসার পর হঠাৎ দেখে একটা অদ্ভুত ধরনের লোক রাস্তায় দাঁড়িয়ে লিফট চাইছে। সৈনক একটু অবাক হয়। ডিসেম্বরের তীব্র শীতে এত রাতে লোকটা একা একা হাইওয়ের ওপর করছেটা কি? তাই বেশি কিছু না ভেবেই গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার কাকু, কোথায় যাবেন? লোকটা একটা জায়গার নাম বলতেই সৈনক বলল, ঠিক আছে, আমি ওদিক দিয়েই যাব, আপনি ব্যাক সিটে উঠে বসুন। লোকটা বাইকে উঠে বসে। সৈনক স্টার্ট দেয়। কয়েক মিনিট পরেই সে অনুভব করে বাইকের স্পিড কেমন বেড়ে যাচ্ছে, অথচ সে পিক আপ একটুও বাড়ায়নি। পেছনে বসা লোকটার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পায় না। পাশ দিয়ে হাই স্পিডে বেরিয়ে যাচ্ছে অন্যান্য যানবাহন। কুয়াশাও জমাট হচ্ছে। বাইকের স্পিডোমিটারের কাঁটা 100 কিলোমিটার পার হাওয়ার ছুঁয়ে ফেলেছে। গাড়িটা যেন তার নিয়ন্ত্রণে নেই। হঠাৎ সৈনকের চোখ যায় সাইড ভিউ মিরারে। সেখানে সে দেখে একটা বিভৎস চেহারা। পেছনে বসা লোকটার মাথা থেকে রক্ত ঝরছে, আর সারা শরীরে ক্ষত বিক্ষত। রক্তের দুর্গন্ধে গা গুলিয়ে ওঠে তার। একটা পরিত্রাহী চিৎকার দিয়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে এমার্জেন্সি ব্রেকটা সজোরে মেরে দেয়, আর সাথে সাথেই বাইক থেকে ছিটকে পড়ে সৈনক। ভাগ্য ভালো যে তার মাথায় হেলমেট ছিল আর মুখের সামনের উইন্ডশিল্ড নামানো ছিল, এবং সে ফুটপাতের ওপর এসে পড়েছিল। সৈনকের চিৎকার শুনে অন ডিউটি কিছু পুলিশের লোক ছুটে আসে। কয়েকটা পথ চলতি গাড়ি দাঁড়িয়ে যায়। সেই লোকজনরা মিলে সৈনককে ক্রিটিক্যাল অবস্থায়
নিকটবর্তী একটা হসপিটালে নিয়ে যায়। তার এই অবস্থা থেকে শিউরে উঠেছিল প্রত্যক্ষদর্শীরা। সৌভাগ্যবশত কোনো ফ্র্যাকচার বা স্টিচ হয়নি, কিন্তু অনেক জায়গায় ক্ষতবিক্ষত হয়ে ব্লিডিং হচ্ছিল। 1 মাস মতো বেড রেস্টে ছিল সৈনক। হাঁটুর পেছনে কেটে যাওয়ার কারণে পা মুড়তে পারেনি অনেক দিন। শরীরের যন্ত্রণার কারণে ঠিকমতো ঘুমোতেও পারত না, কিন্তু ভগবানের আশীর্বাদে সৈনক পুরোপুরি সুস্থ হয়ে ট্রমাটা কাটিয়ে উঠেছিল। এখন সে একদম স্বাভাবিক জীবন কাটাচ্ছে। এই ছিল পুরো ঘটনা। আমি ঘটনাটা শুনেছিলাম সৈনক পুরোপুরি সেরে ওঠার পর, আর ঘটনাটা ডেসক্রাইব করার সময়ে বারবার ওর গলা কেঁপে যাচ্ছিল, চোখ ভিজে আসছিল। হয়তো সৈনকের মনে কোথাও একটা গভীর দাগ কেটে গেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানি পুরো ব্যাপারটা বুঝিয়ে লিখতে গিয়ে অনেকটা বড় হয়ে গেল, কিন্তু পরিষ্কারভাবে ব্যক্ত না করলে শ্রোতাদের মনে অনেক প্রশ্ন থেকে যায়। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। টেক লাভ, ভৌতিক কথা পরিবারের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। এটা আমি এর আগে কারোর সাথেই শেয়ার করিনি। তো বন্ধুরা, এই ছিল সৈনকের একটা ঘটনা। সত্যি ঘটনাটা খুবই রোমহর্ষক। বাপরে, এমন ঘটনা শুনলে তো মানে হৃৎপিণ্ড কেঁপে উঠবে। তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এরকম রাস্তার ঘটনা তো আমাদের এই পরিবারে অনেক আছে। এর আগেও আমি তোমাদেরকে একটা হাততালি দেওয়া ঘটনা বলেছিলাম, মনে আছে? না, মনে নেই। বেশি দিন হয়নি, 2-3 এপিসোড আগেই হয়তো। ওই যে হাইওয়ে দিয়ে যাচ্ছিল আর দূরে দেখতে পাচ্ছিল একটা লোক, তার মুন্ডু নেই, সে দাঁড়িয়ে থেকে হাততালি দিচ্ছে। কেমন লাগবে বলো তো এরকম একটা সিন? জানো আমাদের এই পরিবারে ফার্স্ট কোন ঘটনাটা ভাইরাল হয়েছিল? ফার্স্ট ভাইরাল ঘটনা হচ্ছে কল্যাণী হাইওয়ের একটা ঘটনা। সেখানেও সে দেখতে পাচ্ছিল যে তার পেছনে একজন বসে আছে এবং তার স্পিড অটোমেটিক বেড়ে যাচ্ছে। এমন ঘটনা হাইওয়েতে প্রায় দিনই ঘটতে থাকে। আমি তোমাদেরকে এখন হাইওয়েরই একটা ঘটনা আমি নিজে থেকে শোনাচ্ছি। বেশি দিন আগে না, 4 থেকে 5 দিন আগের ঘটনা। খুব নামি দামি, আমি বলছি না কোথাকার, একটা বেশ অফিসারের গাড়ি। সেই সময় গাড়িতে 4 চাকা গাড়ি, সেই গাড়িতে অফিসার ওই সময়টা ছিল না। তার ড্রাইভার গাড়িটা নিয়ে আসছিল, মানে অফিসারকে ছেড়ে দিয়েছিল বোধহয় মোস্ট প্রবাবলি শিলিগুড়িতে, তারপর সেখান থেকে ফিরছিল। তো সেই ড্রাইভার আসছে, আস্তে আস্তে সে দেখছে যে তার যে স্যারকে বা স্যারের ফ্যামিলিকে সেখানে ছেড়ে দিয়ে আসলো, তারাই তার গাড়ির পেছনে সিটে বসে আছে। এবার সে জানে যে তার স্যারকে এবং তার ফ্যামিলিকে সে শিলিগুড়িতে রেখে দিয়ে এসছে, এবং কিছুটা রাস্তা মানে অনেকটাই রাস্তা সে ফাঁকা গাড়ি আনার পর সে হঠাৎ করে দেখছে যে তার গাড়ির পেছনের যে সিটগুলো, যেখানে যেমন যে বসেছিল ঠিক সেভাবেই তারা বসে আছে। এটা কতটা ভয়ঙ্কর বিষয় বুঝতে পারছো? রাস্তাটা খুবই খারাপ যেখানে ও মানে যার সাথে ঘটনাটা হয়েছিল, এবং সে গাড়িটাকে কন্ট্রোল করতে পারেনি। সে গাড়িটাকে ভয়ের চোটে নয়নজলিগুলো যেগুলো হয় নয়নজলিতে ঢুকিয়ে দিয়েছিল, এবং সেটা নিয়ে খুব নিউজও হয়েছিল। যাই হোক, এই ছিল ঘটনা। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। এবার আমরা চলে যাব পরের ঘটনাতে। পরের ঘটনায় যাওয়ার আগে তোমাদের কিছু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচে তার কোনো উদ্দেশ্য নেই। আর তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করব পরের ঘটনা। আমি আপনার চ্যানেলের ঘটনা প্রতি রাতে চালিয়ে শুনি, দেন ঘুমিয়ে যাই। এই অভ্যাসটা আমার মায়ের দেওয়া। মায়ের কথাতেই ঘটনাটা তোমায় বলছি। আমার পিস্তুত দাদারা বাড়িতে আসলে রাতভর না ঘুমিয়ে আমরা গল্প করি। সেরকমই এক আসরেই আমার মা তার ছোটবেলার শিক্ষকের কাছে শোনা এই ঘটনাটা বলে। সেই শিক্ষকের ভাষাতেই বলছি, লেখা একটু ভুল ত্রুটি হলে নিজের মতো করে বলে দিও। যেহেতু এটা আমার মায়ের ছোটবেলার শিক্ষকের ছোটবেলার ঘটনা, বুঝতেই পারছো যে বেশ পুরনো একটা ঘটনা। একদিন পড়ানোর পর খুব বৃষ্টিতে মায়ের শিক্ষক আটকে যান। তখন তিনি আমার মা এবং বাড়ির সকলকে তার এই ঘটনাটা বলেন। আমার মাকে উনি যেভাবে বলেছিলেন সেভাবেই ঘটনাটা তুলে ধরছি। তখন আমার
14-15 বছর বয়স। আমার বাড়ির ঠিক পাশের বাড়িটাতেই মিনতি বসু নামে একটা পিসিমা থাকতেন। আমাদের বাড়ি দুটো ছিল পাশাপাশি। আমাদের বারান্দা থেকে উঁকি মারলেই ওদের নিচতলার বাথরুমটা দেখা যেত। প্রতিদিন বিকেলের দিকে উনি বাড়িতে এসে মায়ের সাথে গল্প করতেন। বারবার বলতেন যে তার ছেলেমেয়ে তাকে দেখে না আর তিনি খুব তাড়াতাড়ি মারা যাবেন। এইসব শুনে মা তাকে সান্ত্বনা দিত। সারাদিন পিসিমা একাই তার একটা কুকুরের সাথে থাকতেন। রাতে তার মেজ ছেলে আসত। একদিন রাতের দিকে মূলত আমি আর মা তখনও জেগেছিলাম। হঠাৎ দেখলাম কুকুরটা খুব চিৎকার করছে। তারপর দেখি পিসিমার ছেলেও খুব চিৎকার করছে, বাইরে থেকে সদর দরজা ধাক্কাচ্ছে। তখন নাকেও একটা পোড়া পোড়া গন্ধ আসছিল। সেটা প্রথমে অতটা গ্রাহ্য করিনি। তারপর আমি মা বাইরে গেলাম, দেখলাম পিসিমার মেজ ছেলে দরজা ধাক্কাচ্ছে। সে বলল অনেক ডাকার পরেও নাকি পিসিমা দরজা খুলছে না। তখনও কুকুরটা চিৎকার করে রাখছিল। এই দেখে আমি বারান্দায় গিয়ে উকি মেরে দেখলাম নিচতলার সেই বাথরুমের জানলা থেকে ধোঁয়া বের হচ্ছে। তারপর পাড়ার লোকেরা সব মিলে দরজা ভাঙল। বাথরুমের দরজা ভেঙে দেখা গেল মিনতি পিসি গায়ে আগুন দিয়েছে। তার প্রায় শরীরের সবটুকুই পুড়ে গেছে, কেবল মাংসের পিণ্ডের মতো কিছু জ্বলছে। সে ঘটনার পরে ঘরে একটু খোঁজাখুঁজি করে একটা চিঠি পাওয়া গেল। সেখানে পেন্সিল দিয়ে লেখা ছিল যেন পিসির মৃত্যুর পর সেই বাড়িটাকে স্কুল করা হয়। তার ছেলেমেয়ে সে লেখা গ্রাহ্য করেনি। এই ঘটনার কিছুদিনের মধ্যেই পিসিমার কুকুরটা মারা গেল। তারপরই মেজ ছেলে তার পরিবারকে নিয়ে সে বাড়িতে থাকতে চলে এলো। মেজ ছেলের একটা বউ আর 2 বছরের ছোট মেয়ে ছিল। এক বিকেলে হঠাৎ লোডশেডিং হয়। তখন আমরা বাইরেই ছিলাম। মেজ ছেলের বউয়ের চিৎকার শুনে সবাই ওই বাড়িতে ছুটে গেল। ভেতরে ঢুকে দেখল মেজ বউ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আর চারিদিকে অনেক দেশলাই পড়ে আছে। তখন বউকে বাইরে এনে চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফিরিয়ে তাকে একটু ধাতস্থ করে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তখন সে এক অবিশ্বাস্য ঘটনা বলল। যা হলো এরকম, লোডশেডিং হওয়ার পর সে নাকি বারবার মোমবাতি জ্বালালেও মোমবাতি নিভে যাচ্ছিল। সে স্পষ্ট বুঝতে পারছিল যে কোথাও কোনো হাওয়া নেই, কেউ যেন ফু দিয়ে মোমবাতি বারবার নিভিয়ে দিচ্ছে। এ ঘটনার কিছু মাসের মধ্যেই ছোট মেয়েটার জ্বর হয়ে সে মারা যায়। তারপর বউটা পাগল হয়ে যায়। তখন মেজ ছেলে বউটাকে নিয়ে চলে যায়। তারপর পিসিমার বড় ছেলে থাকতে আসে। বড় ছেলের বউ আর 2টো মেয়ে ছিল। তারা থাকতে আসার পর বেশ কদিন সব ঠিকঠাকই ছিল। বড় ছেলে প্রতিদিন সকালে কাজে যেতেন, তার স্ত্রী ভোরবেলা উঠে রান্নাবান্না করতেন। আর তখন ছিল শীতকাল। হঠাৎ বড় ছেলের বউয়ের একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। বাইরে তখনও অন্ধকার ছিল। তিনি ভাবলেন শীতের ভোর, তাই হয়তো এতটা ঘুটঘুটে অন্ধকার। উনি ঘড়ি দেখতেও জানতেন না, তাই ঠিক কটা বাজে না বুঝেই উনি স্বাভাবিকভাবেই দিন শুরু করেন। ছাদে ওদের উনুন ছিল। উনুনে ভাত বসিয়ে উনি রান্নার জোগাড় করছিলেন। তখনই সিঁড়িতে কারোর হাঁটার শব্দ পেলেন তিনি। তার মনে হলো তার বড় মেয়ে উঠে পড়েছে আর তাকে সাহায্য করতে উপরে আসছে। তাই তিনি পেছনে না তাকিয়ে বলল, এই আমি যাচ্ছি, একটু ভাত উতললে হাঁড়িটা নামিয়ে দিস। তারপর তিনি অন্য কাজে চলে যান। সে কাজ সেরে এসে তিনি দেখেন যে ভাতের হাঁড়ি উনুনের ওপরে উল্টে রাখা আছে আর চারিদিকে সব রান্নার জিনিস ছড়ানো। তিনি একটু ভয় পেয়ে নিচে নেমে আসেন। স্বামীকে ডাকতে গিয়ে দেখেন যে তার 2 মেয়েই ঘুমোচ্ছে, কেউ ওঠেনি। ওনার স্বামীকে ডেকে সব বলতেই উনি ঘড়ি দেখে বলেন তখন 2:30 বাজে। এরপর কিছুদিন কিচ্ছু হলো না, সবাই ভয়ে ভয়ে ছিল। একদিন বিকেলে আমি বারান্দায় পড়তে বসেছি। হঠাৎ কারেন্ট চলে গিয়ে লোডশেডিং হয়ে গেল। তখনই ওই বাড়ি থেকে ছোট মেয়েটার চিৎকার আসে। ঘরে ঢুকে লোকজন যখন তাকে বাইরে নিয়ে এসে জল খাইয়ে ধাতস্থ করে, তখন সে যা বলে তা অত্যন্ত ভয়াবহ। সে বলে লোডশেডিং হওয়ার পর সে সিঁড়ির দিকে তাকাতেই দেখতে পায় যে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড সিঁড়ি দিয়ে ওঠানামা করছে। এ ঘটনার পর বড় ছেলেও তার পরিবারকে নিয়ে চলে যায়। তারপর সেখানে স্কুল তৈরির কাজ শুরু হয়। তারপর থেকে সেখানে কোনো উৎপাত হয়নি। এই ছিল আমার জানা ঘটনা। তোমার ভালো লাগলে পড়ে শুনিও। অপেক্ষায় থাকবো তোমার গলায় এই ঘটনা শোনার জন্য। শুভেচ্ছা নিও। ঘটনাটা কেমন লাগলো জানিও। হ্যাঁ গো, ঘটনাটা আমার খুব ভালো লেগেছে এবং আশা করছি সবার ভালোই লাগবে। আর একটা বিষয়,
এই যে এখন যেটা শুরু হয়েছে যে নিজের মাকে না দেখা, নিজের বাবাকে না দেখা, এটা খুব বাজে জিনিস। যেই মা যেই বাবা তাকে ছোটোবেলা থেকে মানুষ করলো, তাকে এতটা বড় করলো, তাকে দাঁড়াতে সাহায্য করলো, তাকেই বয়সকালে না দেখা, এটা খুব বাজে মানসিকতার পরিচয়। হ্যাঁ, আমি বলছি না সবার বাবা মা সমান হয়, কিন্তু অ্যাটলিস্ট যারা ভালো, আমি তো দেখছি এখন বাবা মাকে সম্মান করা উচিত। বাবা মাকে সম্মান না করলে কিছু নেই জীবনে। কি আছে মানে নিঃস্বার্থভাবে যদি সত্যিই কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে মা, আর তারপরে বাবা। আমি বলবো না সেটা নিজের বউ যথেষ্ট ভালোবাসে বা নিজের হয়, কিন্তু তবুও যে ছোটোবেলা থেকে মানুষ করলো, বউ তো পরে আসলো, কিন্তু বউয়ের কথা শুনে বাবা মাকে না দেখা, হতেই পারে তারা একসঙ্গে থাকতে পারলো না, তাই বলে বাবা মাকে টাকা দেওয়া যাবে না, বাবা মাকে খাওয়ানো যাবে না, এটা মনে হয় না আমার কারো করা উচিত। যাই হোক, যেটা সমাজে হচ্ছে সেটাই বললাম। কারো খারাপ লাগলে আমি সরি চেয়ে নিচ্ছি। তো এরকমই একটা ঘটনা আমার মনে পড়ে গেল, যেটা এরকম আশাকে নিয়ে, মানে একটা কিছু করতে বলেছিল সেটা হয়নি। এক মহিলা আছেন যিনি মারা যাওয়ার পর, মানে উনি আগেই বলেছিলেন যখন উনি জীবিত এবং সুস্থ, যে যখন উনি মারা যাবেন ওনাকে পোড়ানো যাবে না, ওনাকে মাটির নিচে সমাধি দিতে হবে। তো সেই কথাটা বলেছিল এবং উনি মারা যাওয়ার পরে তার বাড়ির লোক সেটা ভুলে গিয়েছিল। মানে ওর মা যে বলেছিল না যে আমাকে পোড়াবি না তোরা, আমাকে হচ্ছে সমাধি দিবি, তো সে ভুলে গিয়েছিল। তো তার মাকে পোড়ায় এবং তারপর থেকেই তাদের বাড়িতে খুব দারিদ্রতা নেমে আসে। মানে এতটা দারিদ্রতা তারা জীবনেও দেখেনি। তাদের সমস্ত কিছু ব্যবসা নষ্ট হয়ে যায়, রাত্রিবেলা বাড়িতে ভয়ঙ্কর ধরনের আওয়াজ হয়, কখনো কেউ কিছু পড়ে যাচ্ছে, কখনো ভেঙে চড়ে যাচ্ছে, বাট সেখানে গিয়ে দেখলে কিছুই থাকে না। একবার তো এমন হলো যে রান্নাঘরে পুরো ঝমঝম ঝমঝম করে পুরো বিছিয়ে গেল, বাট সেখানে গিয়ে দেখছে যেখানকার জিনিস সেখানেই। আর আওয়াজটা এত জোরে হয়েছিল যে এটা বলা যাবে না বাইরে থেকে, দূর থেকে আওয়াজ আসছে, মনে হচ্ছে যে হ্যাঁ একদম পাশ থেকে আওয়াজ আসলো, বাট সেখানে কিছুই নেই। তারপরে ছায়া দেখতে পাওয়া, মানে তার মার ছায়া আর কি, সে বাড়ির মহিলাটার ছায়া, তার নাতনির সাথে খেলা, তার নাতনি বলতো যে ঠাম্মা আসে আমার সাথে খেলে, এইসব ঘটনা প্রায় ঘটতো। তারপরে যখন তান্ত্রিক বা গুণিন দেখানো হলো, তিনি বললেন যে তোমার মায়ের এরকম একটা ইচ্ছে ছিল, তোমরা সেটা পূরণ করনি, এই কারণেই উনি শান্তি পাননি, আর তার ফলেই এগুলো হচ্ছে। তখন ওনারা বলেন যে এগুলো কী করতে হবে, উপায় কী? তখন উনি বলেন যে এটার উপায় তোমাকে গয়াতে গিয়ে পিণ্ডি দিয়ে আসতে হবে, এবং তোমরা এটা ঠিক করোনি, তোমাদের এটার প্রায়শ্চিত্ত সারা জীবন করতে হবে। যাই হোক, তারপরে ওরা গিয়ে পিণ্ড দিয়ে আসে এবং ঠিকই হয়ে যায়। বাট তারপরে কি হয়েছিল আমি শুনিনি, আমি এটুকুই শুনেছিলাম, যেটুকু শুনলাম তোমাদেরকে বললাম। চলো, তোমরা এখনও লাইক কমেন্ট না করে থাকলে করে দাও। আমরা এবার চলে যাব পরের ঘটনাতে। তবে পরের ঘটনায় যাওয়ার আগে এটাই বলবো যে তোমরা অবশ্যই 10:45 আসার চেষ্টা করো। এখন আমরা আরও ভালো ভালো ঘটনা দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, চলো শুরু করি। তো পরের ঘটনাটা লিখেছে অঞ্জন। অঞ্জন লিখছে, হ্যালো অমিতদা, কেমন আছো? আমি ভৌতিক কথা পরিবারের নতুন শ্রোতা। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শোনাতে চাই। ঘটনাটা একটা ডায়েরি নিয়ে। তো ঘটনাটা শুরু করছি। আমি অঞ্জন, আমি থাকি হুগলি জেলার ধনিয়াখালীর একটা গ্রামে। দাদা গ্রামের নামটা উল্লেখ করলাম না। তখন আমি ক্লাস 9-এ উঠব। 8-এর ফাইনাল পরীক্ষা দিয়ে বাড়িতে বসে আছি। কাজ বলতে তখন খাওয়া দাওয়া আর সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মারা, এটাই আমার কাজ। আমাদের গ্রামে একটা পুরনো বাড়ি ছিল। দাদা ছিল বললাম কারণ এখন আর বাড়িটা নেই, বাড়িটা ভাঙা পড়েছে। তো একদিন আমরা 4 বন্ধু মিলে আড্ডা দিচ্ছি। আমাদের মধ্যে এক বন্ধু বলল যে আমরা আজকে ওই বাড়িটার ভেতরে ঢুকে দেখব কি আছে। তো যেমন কথা তেমন কাজ। আমরা দুপুরের স্নান খাওয়া দাওয়া করে গেলাম ওই বাড়িটার সামনে। সামনে অনেক জঙ্গল হয়ে আছে, তাই আমরা পেছনের জানলা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। আমরা সব ঘরগুলো ঘুরে ঘুরে দেখি, সেখানে তেমন কিচ্ছু ছিল না, খালি কিছু আসবাবপত্র আর চারিদিকে ঝুলার ধুলো। আমরা ঠিক করি যে এবার উপরে উঠে দেখি। আমরা সবাই গেলাম উপরতলায়। ওখানে গিয়ে সেরকম কিছুই চোখে পড়ল না। আমরা একটা একটা করে সব ঘর দেখতে দেখতে একটা ছোট্ট ঘরে ঢুকে দেখি ওখানে অনেক কাগজ, বই খাতা সুন্দর করে রাখা আছে। আমরা দেখা শেষ করে ঘর থেকে বেরিয়ে আসার সময় একটা ডায়েরি আমার চোখে পড়ে। আমি সেটা আমার সাথে নিয়ে চলে আসি।
আমার বাকি সব বন্ধুরা বারণ করেছিল, বাট আমি শুনিনি। আমি বাড়িতে এসে রাতে শোয়ার সময় ডায়েরিটা পড়ব বলে ঠিক করি। সময় মতো খাওয়া দাওয়া করে ডায়েরিটা নিয়ে বসে পড়ি, কিন্তু পড়তে পারি না। আমার খুব ঘুম পায় এবং ঘুমিয়ে পড়ি। সেদিন ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখি। স্বপ্নে দেখছি একটা কালো ছায়া আমার থেকে কিছুটা দূরে আমার দিকে একটা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, তবে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমার ঘুমটা তখন ভেঙে যায়। আমি উঠে জল খেয়ে আবারও ঘুমিয়ে পড়ি। পরের দিন সারাটা দিন আর কিচ্ছু হয় না। রাতে আবারও ডায়েরিটা নিয়ে বসি, কিন্তু আগের দিনের মতো আজকেও একই ঘটনা ঘটে। পরপর একই ঘটনা 2 দিন। 3 দিনের দিন রাতে একই ঘটনা, কিন্তু এবার ছায়াটা স্পষ্ট আর হাত বাড়িয়ে কিছু একটা বলছে, কিন্তু বোঝা যাচ্ছে না। পরের দিন বিকেলে খেলার মাঠ থেকে বাড়িতে আসার সময় একটা বাঁশবাগানের ভেতর দিয়ে আসছি। কেন জানি না মনে হলো কেউ যেন বলছে, ওটা আমাকে দিয়ে দাও। এই কথাটা শোনার পর আমি এক ছুটে বাড়ি চলে আসি। সেদিন রাতে আমার ঘুমটা হঠাৎ ভেঙে যায়। দেখি আমার পায়ের কাছে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমি দেখে উঠে লাইটটা জ্বালিয়ে দিই, কিন্তু দেখি কিছুই নাই। আমি ঠিক করি ডায়েরিটা যেখানে ছিল সেখানে রেখে আসব। এটা ঠিক করে আমি ঘুমিয়ে পড়ি। সকালে কথাটা আমি আমার ওই 4 বন্ধুকে জানাই। আবারও আমরা সবাই যাই ডায়েরিটা রেখে আসতে। আমরা বাড়ির ভেতরে যাই, গিয়ে ওপরে উঠে যাই সেই ঘরটাতে। গিয়ে আমরা সবাই দেখি পুরো ঘরের ভেতরে কাগজপত্র সব বই এলোমেলো, কেউ যেন সব ছড়িয়ে দিয়ে গেছে। আমি ডায়েরিটা যেখানে যেভাবে ছিল সেভাবে রেখে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসি। সারাদিন আর কিচ্ছু হয় না। রাতে স্বপ্নটা আবারও দেখি, তবে কালো ছায়াটা এবার আমার থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। পরের দিন আমি মা বাবিকে সমস্ত ঘটনা বললাম। বাবি তো খুব রাগারাগি করে আমার ওপর। সন্ধ্যায় মা আমাকে পাড়ার এক জেঠুর কাছে নিয়ে গিয়ে আমার গাটা ঝাড়িয়ে দেয়। তারপর আর কিচ্ছু হয়নি। স্বপ্নটাও আমি আর কোনো দিনও দেখিনি। তো দাদা, এই ছিল আমার ঘটনাটা। ভালো লাগলে তোমার কণ্ঠে আমাদের ভৌতিক কথা পরিবারে পড়ে শুনিও। আমাদের ভৌতিক কথা পরিবার আরও বড় হোক। প্রথমবার লিখে পাঠালাম, স্পেলিংটা একটু ভুল আছে দাদা। ওই বাঁশবাগানের আরও একটা ঘটনা আছে, একটু বড়। আমি সেটাও সময় পেলে লিখে পাঠাবো। আর একটা কথা বলতে চাই, এই 1 মাসে আমি তোমার ভয়েসের প্রেমে পড়ে গেছি। লাভ ইউ অমিত দা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এই ছিল আজকের জমজমাটি একটা এপিসোড। আশা করছি আজকের এই এপিসোডটা তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সুমন দেব বর্মন, সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ বিশ্বাস, থার্ড কমেন্ট করেছে প্রভাত রাজা। 3 জনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে রাহুল বাগ, এসকে আরাফুল হোসেন, ঋষিতা বোস, রানা দাস, রেখা পাসমান, রাহুল বাগ, রিমি বর্মন, রাজা মাঝি, মনিকা ত্রিপুরা লিখেছে, চলে এলাম ভাই ঠিক সময় মতো, জানি খুবই ভয়ঙ্কর হবে একদম। তারপরে কমেন্ট করেছে সুস্মিতা রায়, চুমকি ঘোষ, রিমি বর্মন, সমীর মন্ত্র, সৌর তৃষা, সুপর্ণা মুখার্জি লিখেছে, আগের দিনের ঘটনাগুলো খুবই ভালো লাগলো, দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। একদম থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে কমেন্ট করেছে সৌর তৃষা, লিখেছে, চলে এসেছি দাদা ভাই, আমার হাজবেন্ড ফোন করে বলল ঘটনা এসে গেছে। ও আচ্ছা আচ্ছা। তারপরে কমেন্ট করেছে গবি দে, ডিজে ভ্লগার অনিশ লিখেছে, হ্যালো দাদা, কাল একটা ট্রিপে যাচ্ছি, তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে, তাই এখন আর শুনতে পারবো না, কিন্তু কাল ভোরবেলায় রাস্তায় কানে হেডফোন লাগিয়ে ঘটনা শুনতে অসাধারণ লাগবে। একদম গো, সেই লাগে। তারপরে কমেন্ট করেছে ধ্রুবদা বিগ বস, শম্পা দে, দীপিকা দে লিখেছে, হাই দাদা, ওয়েলকাম ব্যাক দাদা, আই লাভ ভৌতিক কথা, আমার নাম নিও, নাম দীপিকা। হ্যালো দীপিকা। পম্পা মহন্ত লিখেছে, ভাই ঠান্ডা পড়েছে, খুব ভালো লাগছে, কেমন আছো ভাই, অপেক্ষা করছি ঘটনা শোনার জন্য। আমার নাম পম্পা মহন্ত, ঠান্ডা আমার খুব প্রিয় একটা দিন। থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে জ্যোতিকা মাকাল, রিয়া মণ্ডল, সুজাতা আচার্যি, সোমনা নাথ লিখেছে, হ্যালো দাদা, লাইক কমেন্ট করে দিয়েছি, এই ঠান্ডার রাতে তোমার ভয়েসে ভৌতিক ঘটনা শোনার সেই মজা, ভালো থেকো দাদা। থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে রত্না রয়, লিখেছে, নাইস দাদা, ঘটনাগুলো শীতের রাতে তোমার গলায় ঘটনা শুনে খুব ভয় পেলাম, খুব ভালো লাগলো, ধন্যবাদ দাদা আমাদের এত সুন্দর ঘটনা শোনানোর জন্য, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে আদিল এসকে, আকিব, গীতা গোস্বামী, সাগর দাস বিশ্বাস, সৌভিক মণ্ডল, পাপড়ি দোলা, নির্মাল্য বেব,
সুদীপ্ত ব্যানার্জি বেঙ্গলি বয় সাগর লিখেছে, এই শীতের রাতে ঠান্ডার কারণে লেপের মধ্যে একা একা কানে ফিসফিসে হেডফোনে অমিত ব্রোর তোমার ঘটনা অসাধারণ। থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে কৃষ্ণা জানা, অমিতা ঠাকুর, সুদীপ হোর, ইমন ঘোষ, শঙ্কর চক্রবর্তী, কার্তিক সাহা, সৌরভ দাস, টুম্পা মালিক, রিকা, দেবাশিস বাগচি, মলয় চৌধুরী, সুব্রত মণ্ডল লিখেছে, দাদা তোমার ভয়েস খুব সুন্দর লাগে শুনতে। আমি অনেক দিন ধরে তোমার ঘটনাগুলো শুনছি। আমার নামটা একবার হ্যালো করে বলো। আমার নাম সুব্রত। আমার কমেন্ট পড়ো প্লিজ। হ্যালো সুব্রত, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, ইন্দ্রাণী রায় লিখেছে, কোনো কোনো ঘটনা তুমি বাচ্চাদের শুনতে বারণ করো। তোমার এই ব্যাপারটাই আমি খুব প্রশংসা করি অমিত, ঘটনাগুলো খুব ভালো ছিল গো। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ গো, আমি সবসময় সেটা মেনটেন করি। আমার আগে আমি মনে করি যে কেউ অকওয়ার্ড হওয়ার আগে তাকে আগে থেকে জানিয়ে রাখা ভালো যে তোমরা আজকে এটা শুনো না, বা এইখান থেকে এতখানি তোমরা শুনো না, তাই না? যাই হোক, এই ছিল আজকের আমাদের শাউট আউট পর্ব। আশা করছি আজকের ঘটনাগুলো তোমাদের ভালোই লেগেছে, যেটা আমি বারবারই বলি। চলো আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো যাতে আমি সবার কমেন্টই পড়তে পারি। চলো আজকের মতন আর কথা বাড়াবো না। ভালো থেকো। গুড নাইট।